হ্যালো এভরিওয়ান, আমরা পার্ট ওয়ানে মাধ্যমিকের আলো চ্যাপ্টারটা শেষ করেছিলাম প্রতিফলন। আজকে আমরা পার্ট টু করব। এই পার্ট টু এক্সাম বেসিসে খুবই ইম্পর্টেন্ট, সেই কারণে এখানে পার্ট টুতে যা কিছু হবে সেগুলো আমাদের ভালো করে প্র্যাকটিস করা উচিত। পার্ট ওয়ানে আমরা ফোকাস পর্যন্ত এগিয়েছিলাম, যেটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, এবং সেখানে দেখেছিলাম যদি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আসে তাহলে দর্পণের প্রতিফলনের পর কী হবে, কোন দিকে যায়, সেগুলো আমরা দেখেছিলাম। আজকে আমাদের কিছু ইমেজ ড্র করতে হবে, মানে চিত্র আঁকতে হবে, যেগুলো পরীক্ষাতে ইম্পর্টেন্ট। সেই চিত্রগুলো কি কি হয় দেখো। এখানে চিত্র বলতে মেনলি অবতল দর্পণেরই চিত্র আঁকতে হবে, ঠিক আছে? তো এই অবতল দর্পণের ক্ষেত্রে চিত্র আঁকা বলতে কি না, বস্তু এক জায়গাতে থাকবে, তার প্রতিবিম্ব কোথায় হবে সেইটা আমাদেরকে ড্র করতে হবে। দেখো এই জায়গাতে ড্র করার ক্ষেত্রে কি করব, ফার্স্ট পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে বস্তু কোথায় আছে, অসীম যদি থাকে, বস্তু যদি অসীমে থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, ফোকাস তলে। দেখো এইগুলো শুধুমাত্র ইমেজ ড্রয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়, শর্ট কোশ্চেনের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। সো এইখানে এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, ওকে। এবং প্রতিবিম্ব কেমন হবে, সদ্বিম্ব গঠন করবে, মানে সত্যিকারের প্রতিবিম্বটা তৈরি হবে এবং বস্তুর থেকে খুবই ছোট হবে, তো সেইটাকে বলা হয় খর্বাকৃতি বা বস্তুর থেকে ছোট। ওকে, ক্লিয়ার? তো এই ইমেজটা কেমনভাবে ড্র হবে দেখো, এই ইমেজটা ড্র হবে এইভাবে। এইটা হচ্ছে আমার অবতল দর্পণ, এটা আমার প্রধান অক্ষ। অবতল দর্পণকে নাম দিতে হবে, এগুলোর জন্য খেয়াল থাকে, প্রাইম নাম দিতে পারি। এইটা যেটা প্রধান অক্ষ ছেদ করছে এটাকে মেরু পি দিয়ে লেখা হয়, এবং এটা এক্স, ঠিক আছে? তো প্রধান অক্ষের উপর যদি কোনো রশ্মি এসে পড়ে, অসীমে যদি বস্তু থাকে, এবং এটা দুরকমভাবে ড্র করা যায়। একটা হচ্ছে এইভাবে এসে আলো পড়লো এই মেরুতে, এই মেরুতে যত কোণে আলো পড়বে এপাশেও ঠিক তত কোণে আলো যাবে, এবং এটা যদি ফোকাস হয় তাহলে এইটা হবে আমার প্রতিবিম্ব, ঠিক আছে? এইখানে এই রশ্মিটা এলো, এইখানে বি কিউ আমরা নাম দিতে পারি, এটা এফ হবে ফোকাস যেহেতু। তো এই যে কোণটা থিটা হবে, এই কোণটাও কত হবে, থিটা কোণ হবে। এটা আমাদের মাধ্যমিকের ক্ষেত্রে এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, এই ইমেজটা পড়ার সম্ভাবনা অনেকটাই কম, ঠিক আছে? তো সেকেন্ড পয়েন্ট, কিন্তু এই যে বিষয়টা রয়েছে এইটা কিন্তু ইম্পর্টেন্ট। 2 নম্বর পয়েন্ট দেখো, 2 নম্বর পয়েন্ট হচ্ছে বস্তু কোথায় আছে, বস্তু আছে এখন আর অসীমে নেই, এখন কোথায় রয়েছে, অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে। তো সেটাকে আমরা কি বলতে পারি, অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে। কোন একটা স্থানে হবে, তাহলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, সেই জায়গাতে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে না, ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে হবে। ঠিক আছে, ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে। এখানে ইম্পর্টেন্ট বিষয় কি হচ্ছে দেখো, এটাকে খুব সহজে কীভাবে মনে রাখা যায়, অসীম বক্রতা কেন্দ্রের মাঝে, তো অসীমকে কেমনভাবে লেখা হয় এইরকম, আর এই জায়গাতে কি হবে না বস্তুর দূরত্বকে ইউ দিয়ে লেখা হয়, তো বক্রতা কেন্দ্রের থেকে এটা উল্টোটা হবে, বা টুয়াইস আর নয়, শুধু আর এফ, টুয়াইস এফ লেস দেন ইউ লেস দেন ইনফিনিটি। এটাকে সংক্ষেপে আমরা এইভাবে মনে রাখতে পারি। আর এই জায়গাতে বস্তুর প্রতিবিম্বের দূরত্বকে ভি দিয়ে লেখা হয়, সেটা কেমন হবে, সেটা হবে ফোকাসের থেকে বড় আর টুয়াইস এফ ডিস্টেন্সের থেকে ছোট, ঠিক আছে? এই প্রতিবিম্বটা কেমন হবে, এটা একটা ইম্পর্ট্যান্ট,
এই প্রতিবিম্বটা ইম্পর্ট্যান্ট, এইটাকে আমাদেরকে শিখতে হবে। সেটা কীভাবে শিখবো দেখো, খুবই সহজ। একটা দর্পণ এঁকে ফেললাম আমরা। এই দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই দর্পণের ক্ষেত্রে এইটা যদি আমার ফোকাস হয়, এটা হবে বক্রতা কেন্দ্র। এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র আর ফোকাস দুটো কি হয়, সমান দূরত্ব হয়, ঠিক আছে। তো এইখানে এটা কি হবে এফ আর এটা হচ্ছে সি। বস্তু যদি এইখানে থাকে, এইখানে বস্তু নির্বাচনের ক্ষেত্রে খেয়াল রাখবে স্কেল দিয়ে যাতে এই লাইনটা যেন মিররের মধ্যে থাকে। তাহলে ফার্স্ট লাইন কি হবে না, ফার্স্ট লাইন হবে বক্রতা কেন্দ্রে দিয়ে পাঠাও, সেটা যেন এই আমার দর্পণের মধ্যে থাকে। অবশ্যই দর্পণের নাম দিতে হবে, এটা পি হবে, এটা এক্স হবে, এইখানে ধরো আমার এ বি, ঠিক আছে। তো এইটা হওয়ার পর তারপরে কি করব, এইখানে দেখো আলো এইদিকে যাচ্ছে, এইখানে আপতিত হওয়ার পর কি করবে, সে পুনরায় এদিকে ফিরে আসবে। তো এইখানে কিছু একটা নাম দিয়ে দাও, আর নাম দিয়ে দিলাম। আর একখানা রশ্মি কী হবে, প্রধান অক্ষের সমান্তরালে পাঠাও, ঠিক আছে। প্রধান অক্ষের সমান্তরালে গেল, সমান্তরালে যাওয়ার পর সেটা কোথা দিয়ে পাস করবে, ফোকাস দিয়ে পাস করবে। তো এটা যদি ফোকাস দিয়ে পাস করে তাহলে আমার এটা ধরো এস, তো এটা টি, এর আলো এইভাবে যাচ্ছিল, এইভাবে এই দিকে প্রতিফলিত হয়ে এলো। তাহলে এই যে দুটো বিন্দুকে ছেদ করেছে, তাহলে এইটাকে আমরা কি বলবো, প্রতিবিম্ব। এবং সেটাকে আমরা এইভাবে ছোট এ ছোট বি বলে চিহ্নিত করে দিতে পারি। একটু খেয়াল করে দেখো, বস্তু থেকে প্রতিবিম্ব কেমন হয়েছে, ছোট হয়ে গেছে। তাহলে শুধু ছোট হয়নি, এখানে কেমন হয়ে গেছে, বস্তু যেমন আছে তার উল্টে গেছে। সে কারণে প্রতিবিম্বের প্রকৃতিতে কী লিখব, অবশীর্ষ সদ্বিম্ব, আর কি হবে, ছোট বস্তুর থেকে ছোট প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে। প্রথমটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থান, আর দ্বিতীয়টা হচ্ছে প্রতিবিম্বের প্রকৃতি, ঠিক আছে। ওকে, এইটা আমাদের কাছে একটা ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষাতে পড়তে পারে 2 নম্বরের কোশ্চেনে বা 3 নম্বরের কোশ্চেনে। 3 নম্বরে যদি কোশ্চেনে দেয় তাহলে পুরো এটার সঙ্গে এটাও পড়বে, ঠিক আছে। তো এরপরে দেখা যাক এরপরে কি হচ্ছে। দেখো বস্তু এবারে কোথায় চলে এলো, অসীম থেকে বক্রতা কেন্দ্রের কাছাকাছি চলে এলো। এবার কি করবে, বক্রতা কেন্দ্রে থাকবে। তো বক্রতা কেন্দ্রে যদি থাকে তখন কেমন হবে দেখো, 3 নম্বর পয়েন্ট কি, বস্তু কোথায় আছে, বক্রতা কেন্দ্রে আছে। সেটাকে কি বলবো, এরকম টুয়াইস এর ডিস্টেন্স, মানে বস্তু কোথায় আছে, বক্রতা কেন্দ্রে আছে, বক্রতা কেন্দ্রে। সেই বক্রতা কেন্দ্রের ক্ষেত্রে এই জায়গাতে কি করব দেখো, এই জায়গাতে আমাদের একটুখানি বুদ্ধি খরচ করতে হবে, কারণ এই ছবিটা আঁকতে গেলে একটুখানি ভুল হয় বলতে আমাদের ক্ষেত্রে একটু মাপের যোগের জন্য এটা ভুল হয়ে থাকে। সেই কারণে আমরা কি করব না, স্কেল নেব, স্কেল নিয়ে এর সামনে একটা এইরকম বস্তু টানব, ঠিক আছে। সোজা এইভাবে বস্তু টানলাম। বস্তু টানার পর কি করব না, এই দিক থেকে দুটো রশ্মি এইভাবে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর কি করব, কোনাকুনি এটাকে যোগ করব। যোগ করার পর যেই বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু দিয়ে এইখানে একটা এরকম রেখা টানবো, যেটা আমার প্রধান অক্ষ হিসাবে বিবেচনা করব। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, এখানে আমরা 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটারের একটা রেখা টানতে পারি। সেই রেখাকে সোজা করে এই পাশে রেখা টানলাম, ঠিক আছে। আরেকটা রশ্মি কি হবে, এইভাবে। এবার আমরা এইখানে কি করব, এইটা এঁকে নেওয়ার পর বস্তু কোনটা সেটা বিবেচনা করছি। দেখো প্রথমে এটা তো মিরর হবে, এটা পোল হবে। ভালো করে খেয়াল করে দেখো, এটা তো অ্যাক্সিস হয়ে যাচ্ছে, এই জায়গাতে এটা উপরের দিকে তীর চিহ্ন দিয়ে দিলাম, তার মানে এটা কি হচ্ছে, আমাদের বস্তু হিসাবে কাজ করছে। সেখান থেকে একটা রশ্মি সমান্তরালভাবে যাবে, যাওয়ার পর সেটা কি করবে, এই দিকে মুভ করবে, ঠিক আছে, এদিকে মুভ করবে। তারপরে কি হবে, একখানা রশ্মি ফোকাস দিয়ে যাবে, যাওয়ার পর সেটা কি করবে না, সেটা সমান্তরাল হয়ে বেরোবে। গতদিন আমরা বলেছিলাম পার্ট 1-এ, কোনো রশ্মি সমান্তরালভাবে গেলে সেটা ফোকাস দিয়ে যাবে, আর কোনো রশ্মি যদি ফোকাস দিয়ে যায় তাহলে সেটা কী হবে, সমান্তরালভাবে বেরোবে। ওকে, তো এইখানে প্রতিবিম্ব কোনটা হবে, প্রতিবিম্ব হবে এইটা।
এখানে কি হচ্ছে, প্রতিবিম্ব কোথায় হবে? বক্রতা কেন্দ্রেই হবে, বক্রতা কেন্দ্রেই হবে। 2 নম্বর কি হবে? অবশিষ্ট হবে। 3 নম্বর কি হবে না বস্তুর সমান হবে, সৎবিম্ব তৈরি হবে এবং বস্তুর সমান আকৃতির তৈরি হবে। এটা বস্তুর হবে, ঠিক আছে, এখানে বস্তুর কথাটা লিখতে হবে, এখানেও বস্তুর থেকে ছোট কথাটা লিখতে হবে। সো ক্লিয়ার? দিস ইমেজ, এটাকে ব্যাকওয়ার্ড পদ্ধতিতে আমাদের ইউজ করতে হবে, তবে গিয়ে কী হবে, এই যে বিন্দুটা রয়েছে এই বিন্দুটার প্রবলেম আসবে না। কিন্তু আগে থেকে যদি আমরা বক্রতা কেন্দ্র, ফোকাস এগুলো ডিফাইন করে দিই তাহলে এই ম্যাচিংয়ের ক্ষেত্রে প্রবলেম আসতে পারে, ঠিক আছে। কিন্তু ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ যদি আমরা বাই থিওরি যাই তাহলে আমাদের অ্যাক্সিস টানার পর এটা বস্তু টানবো, এখান থেকে সমান্তরাল রশ্মিকে এই দিকে পাঠাবো, ফোকাস দিয়ে যাওয়ার পরে এইদিকে যাবে, দুটো যে বিন্দুতে ছেদ করবে সেটাই টানতে হবে। সামটাইমস কি হয় যে এটা একই লাইনে পড়ে না, সেটাই প্রবলেম। সেটাকে সলভ করার জন্য কি বললাম, এইটাকে লাইন টেনে দাও, লাইন টানার পরে দুটো রশ্মি এইভাবে টেনে দাও, টানার পর তাকে কোণাকোণি যোগ করো, যোগ করার পর এবারে কোনটা বস্তু কোনটা রশ্মি সেগুলো ম্যাচিং করো, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এবার দেখো বস্তু তো বক্রতা কেন্দ্রে চলে এলো, এবার কোন দিকে যাবে? বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝখানে ঢুকবে। সেটা যদি ঢুকে কীভাবে ঢুকবে দেখো, দেখো 4 নম্বর ক্ষেত্রে কি হচ্ছে। 4 নম্বর ক্ষেত্রে হচ্ছে বস্তু 2F এর থেকে ঢুকে গেছে এবং ফোকাসে মানে এইটা হচ্ছে, তার মানে এটা কি হচ্ছে, ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে আছে। মধ্যে কোনো একটা বিন্দুতে আছে, সেই জায়গাতে যদি থাকে তখন কি হবে দেখো, এই ইমেজটাও আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট ইমেজ। দেখো কি হচ্ছে, মিরার আমরা ড্র করব, প্রথমেই মিরার ড্র করার পর তার মাঝ বরাবর একটা প্রধান অক্ষ টেনে দেব, প্রধান অক্ষ টেনে দেওয়ার পর এটার নাম দিয়ে দেবো MM প্রাইম, এটা P, এটা X, ঠিক আছে। এবার কি করব না এইখানে ফোকাস আর তার ডাবল ডিস্টেন্সে কেন্দ্র, এটা করব, এইখানে নাম দেব C আর এইখানে নাম দেব F, ঠিক আছে। এবার কি করব, এর মাঝখানে চেষ্টা করবে বক্রতা কেন্দ্রের কাছাকাছি কোনো বস্তুকে নেওয়া, না হলে কিন্তু প্রবলেম হবে। কি হবে না, প্রতিবিম্ব পরপর পেছনের দিকে চলে যাবে, ফলে আমাদের ম্যাচিং করবে না, চিত্র আঁকার ক্ষেত্রে প্রবলেম হবে। সেই কারণে চেষ্টা করবে এটা 2 সেন্টিমিটার নিয়ে নেওয়ার আর এটা 2 সেন্টিমিটার নিয়ে নেওয়ার, ঠিক আছে। এগুলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে নেবে। আর এইটা কি করবে, 1/2 সেন্টিমিটার নেবে। কত নেবে? 1/2 সেন্টিমিটার, ছোট একটা নেবে। ফলে কি হবে না, এর পরের স্টেপ কি, এটাকে সমান্তরাল রশ্মি পাঠিয়ে দাও, ঠিক আছে। এইভাবে সমান্তরাল রশ্মি পাঠিয়ে দিলাম। সমান্তরাল রশ্মি যাওয়ার পর কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে, আমরা জানি এইভাবে ফোকাস দিয়ে এলো। পরের স্টেপ কি হবে দেখো, এইটাকে এই মিরারটাকে এমনভাবে করবে যাতে এই দুটো পয়েন্টকে যোগ করলে যেন এটা মিরারের মধ্যে থাকে। দেখো এখানে কি হচ্ছে, এটাকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে, এটা এইভাবে যাচ্ছে, তার মানে এটা মিরারের মধ্যে পড়ছে না। তার মানে বুঝতে পেরেছো এখানে প্রবলেমগুলো কি হচ্ছে। তো ছবি আঁকার ক্ষেত্রে আমাদের এই প্রবলেমগুলো মাথায় রেখে খুব সহজে যাতে আমাদের ইমেজ তৈরি হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে না, এইখানে ভালো করে খেয়াল করে দেখো, আমি এটা পুরোটা মুছে দিচ্ছি। এই ইমেজটার ক্ষেত্রে প্রবলেম রয়েছে, এই ইমেজের প্রবলেমের সলিউশনের জন্য কি করতে হবে, এটা ড্র করার পর প্রিন্সিপাল অ্যাক্সিস ড্র করলাম, ড্র করার পর কি করব না, এইখানে ধরো সাপোজ 2 সেন্টিমিটার দিয়ে 2 সেন্টিমিটার, এটা F আর এটা C এরকম নিলাম। নেওয়ার পর এখানে বস্তু যে জায়গাতেই নিই না কেন চেষ্টা করবে বক্রতা কেন্দ্রের কাছাকাছি নেওয়ার। তো এতটা ছোট নেবে যাতে এই দুটো বিন্দুকে যোগ করলে সবথেকে বেটার হবে, তুমি ডট ডট করে পেন্সিল দিয়ে এই বিন্দুটাকে যোগ করে দেবে। দেখো এই স্কেল ফেলে এই দুটো বিন্দুকে যোগ করে দেবে,
করে দিলে কী হবে, এর মাঝখানে কোনো একটা বিন্দুতে আমরা এইভাবে এই জায়গাতে এত ছোট একটা প্রতিবিম্ব নিলাম। এবার এটা মুছে দেবে, এটার কোনো প্রয়োজন নেই, এটা স্কেল দিয়ে জাস্ট দেখে নেবে যে ওর ভেতরে পড়ছে কিনা। এবার কি করবে, এই দুটো বিন্দুকে যোগ করবে। হ্যাঁ, এবার কি হচ্ছে, দর্পণের ভেতরে পড়ে যাচ্ছে। ঠিক আছে, দর্পণের ভেতরে পড়ে যাচ্ছে। তো যখন এইভাবে দর্পণের ভেতরে পড়ছে তখন দর্পণে আপতিত হওয়ার পর বক্রতা কেন্দ্র দিয়ে কি করবে, এই দিকে ফিরে আসবে। ঠিক আছে, এইভাবে আলো যাওয়ার পর কি হচ্ছে, এই দিকেই ফিরে আসছে। আসার পর কি হচ্ছে দেখো, আরেকখানা রশ্মি কি এটার সমান্তরালে পাঠাতে হবে। সমান্তরালে পাঠানোর পর সেটা কোথা দিয়ে পাস করবে, এই পাশ দিয়ে পাস করবে। তাহলে একখানা রশ্মি কী করলাম, সমান্তরালে পাঠানোর পরে প্রতিফলনের পর সেটা ফোকাস দিয়ে আসবে। আসার পরে কোথায় মিলিত হচ্ছে, এই জায়গাতে মিলিত হচ্ছে, ফলে এইখানে প্রতিবিম্ব তৈরি হবে। দেখো এটা বস্তুর থেকে বড় হচ্ছে, তাহলে এর অবস্থান কোথায় হবে, এটার অবস্থান কোথায় হবে না, অবস্থান হবে বক্রতা কেন্দ্রের বাইরে। এটা হবে অবস্থান। আর প্রকৃতি কি হবে, প্রকৃতি হবে সদ্বিম্ব তৈরি হবে, অবশীর্ষ হবে, আর বস্তুর থেকে বড় হবে। এই বস্তু থেকে বড় হওয়াকে বলা হয় বিবর্ধিত। ঠিক আছে, তো এখানে এই বিষয়টা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এমনভাবে বস্তু নেব যেন এই দুটো বিন্দু যোগ করলে সেটা দর্পণের ভেতরে থাকে, না হলে আমাদের ইমেজটা ড্র হবে না, খামোখা আমাদের পরীক্ষার খাতাতে আমাদের প্যানিক ক্রিয়েট হবে, তো মাথা গরম হয়ে যাবে, অন্যান্য কোশ্চেন আনসারও ভুল লেখা হতে পারে। তো আগে থেকে এটা ঠিক করে নিতে হবে। ঠিক আছে, ওকে। সো নেক্সট 5 নম্বর পয়েন্ট কি হবে, যদি বস্তু ফোকাসে চলে আসে তখন কি হবে, সেটা অসীমে তৈরি হবে, সেটা আমরা আঁকছি না। তো 5 নম্বর পয়েন্ট কি হচ্ছে, ফোকাসের মধ্যে চলে আসছে, তার মানে কি মেরু ও ফোকাসের মধ্যে বস্তু আছে। দেখো মেরু ও ফোকাসের মধ্যে বস্তু থাকা মানে কি হচ্ছে, এই জায়গাতে একটা জিনিস খেয়াল করতে হবে, এই জায়গাতে এই পাশে অ্যাক্সিসটাকে বাড়াতে হবে। অর্থাৎ একটা লাইন টানার পরে তুমি এইটা ড্র করো, দিলে এইখানে কী হবে, এম এম ড্যাশ হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো তুমি এখানে ফোকাস ডিফাইন করার প্রয়োজন নেই, তুমি কি করবে, আগে এই জায়গাতে একটা ডট ডট করে প্রতিবিম্ব আগেই ড্র করে নাও। ওকে, ড্র করে নেওয়ার পর কি করবে, এইবার তুমি এখানে ফোকাস ডিফাইন করো। ফোকাসকে পয়েন্ট আউট করার পর এই বিন্দুটাকে যোগ করো, এই বিন্দুটাকে কি করবে, স্কেল দিয়ে ডট ডট করে যোগ করবে। ওকে, ডট ডট করে এই লাইনটাকে যোগ করে এই পাশের দিকে বাড়াবে। ওকে, নেক্সট কি করবে, নেক্সট আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওকে, এইখানে একটা জিনিস করতে হবে যেটা, সেটা হচ্ছে এখানে বক্রতা কেন্দ্র সি আর এফ এই দুটোকে আমাদেরকে ডিফাইন করতে হবে। ডিফাইন করার পরে কি করব না, ডিফাইন করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে এই বিন্দুটাকে কি করলাম, একটা সি দিয়ে ডট ডট করলাম, এখানে তীর চিহ্ন দেওয়ার দরকার নেই। আর একটা কি করব, এটাকে ডট ডট করব। ইয়েস, তার মানে কি হচ্ছে, এখানে একটা 2 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার নেওয়াটাই বেটার হবে। তো 1 সেন্টিমিটারের এইরকম একটা রেখা টানবো, সেই রেখা থেকে কি করব না, দুটো বিন্দুকে যোগ করে সেটাকে এরকম করে বাড়াবো। ক্লিয়ার কি হলো, এবার কি করতে হবে না, এই যে দুটো রেখা হয়েছে এই দুটো রেখাকে
এমনভাবে করতে হবে যাতে এই বিন্দুটাকে কাট করে, মানে কি, মানে হচ্ছে এই জায়গাতে যেখানে ছেদ করেছে সেখান থেকে পেছনের দিকে বাড়াও। কি বললাম বুঝে গেল? ফোকাস দিয়ে যে রেখাটা গেছে সেই রেখাটা দর্পণকে যেখানে ছেদ করেছে সেখান থেকে পেছনে এইভাবে সমান্তরালভাবে বাড়াও। বাড়ানোর পর এইটা যেখানে ছেদ করবে সেইখানেই এইভাবে বস্তু টানো। তাহলে এবারে কি হলো না, পুরোটা কি হলো, এই দিকে সমান্তরাল রশ্মি গেল, সমান্তরাল রশ্মি যাওয়ার পর সেটা ফোকাস দিয়ে পাস করলো। ক্লিয়ার? 2 নম্বর রশ্মি কী হবে, এই যে বিন্দুটা রয়েছে এটা পুরোটাকে এইভাবে এইখানে ছেদ করো, দিলে কি হবে, এই দিকে আলো যাচ্ছে পুনরায় এই দিকে ফিরে আসছে। ওকে, তো এইটা এই দিকে দেখো মিলছে না, সেই কারণে এটাকে বাড়ানোর জন্য কি হয়েছে, এই দিকে গিয়ে মিলেছে। এটা অত্যন্ত একটা কমপ্লিকেটেড বিষয়, আমরা যদি থরলি এটা করতে যাই তাহলে আমাদের নাও মিলতে পারে, সেই কারণে আমরা ব্যাকে করব। তাহলে প্রথম স্টেপ কি হচ্ছে দেখো, দেখো আরেকবার আমি এটা স্টেপগুলো ড্র করে দিচ্ছি। যদি পরীক্ষার কোশ্চেন কঠিন হয় তাহলে এটা আসতে পারে, না হলে এটা জেনারেলি দেবে না। কি হচ্ছে দেখো, প্রথমে কি করবে, একটা এই রকম প্রধান অক্ষ টেনে দেবে। কোনো এখানে কঠিনতার কিছু নেই, বিষয়টা পুরোটাই সহজ যদি আমরা স্টেপগুলো ঠিকঠাক মনে রাখি। তাহলে এটা আমাদের প্রথম কাজ। 1 নম্বর কাজ হচ্ছে একটা প্রধান অক্ষ টানা। 2 নম্বর কাজ কি, 2 নম্বর কাজ হচ্ছে এইখানে একটা দর্পণ মাঝ বরাবর দর্পণ টেনে নেওয়া। ঠিক আছে, একটা হচ্ছে দর্পণ টেনে নেওয়া, এটা হচ্ছে 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ কি হচ্ছে, এখানে ফোকাস ও সেন্টার এ দুটোকে স্পেসিফাই করে দাও। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ কি হচ্ছে না, এইটাকে এই দুটো লাইন, এই প্রথমে এই সেন্টারের লাইনটাকে যে কোনো একটা গিয়ে এইভাবে লাইন টেনে দাও। এই লাইনটা যেখানে গিয়ে ছেদ, মানে যেখানে খুশি আমি একটা এই দিকে এরকমভাবে লাইন টেনে নেব। ঠিক আছে, এই যে লাইনটা গেছে সেন্টার দিয়ে, যে লাইনটা গেছে সেই লাইনটার কোনো একটা জায়গাতে আমরা এইভাবে লাইন টেনে নেব। সেই লাইন থেকে কি করব না, ফোকাসকে কানেক্ট করব। ফোকাসকে কানেক্ট করার পর কি করব, সেটাকে এই দিকে বাড়িয়ে দেব। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, এটা আমাদের 4 নম্বর লাইন হচ্ছে, দিয়ে এই লাইনটা আমাদের 5 নম্বর হচ্ছে, আর তারপরে এই লাইনটা ক নম্বর হচ্ছে, 6 নম্বর লাইন হচ্ছে। হওয়ার পরে কি করব, এই বিন্দুকে, এই রেখাটা যেখানে কাট করবে তাকে পেছনের দিকে এরকম বাড়াবো। ঠিক আছে, তাহলে এই লাইনটা কতটা হচ্ছে না, এই লাইনটা আমার 7 নম্বর লাইন হচ্ছে। যেখানে ছেদ করবে সেই সোজা হবে আমার বস্তু, তাহলে বস্তু 8 নম্বরে গিয়ে আমরা ড্র করব। ঠিক আছে, এবারে আর কোনো কাজ নেই, পুরো সিস্টেমটাই হয়ে গেল, 8টা পয়েন্টে আমাদের কাজ হয়ে গেল। এরপরে আমাদের শুধু তীরচিহ্নগুলো দিতে হবে। বস্তু থেকে আলো যাচ্ছে, এই দিকে তীরচিহ্ন হবে, তারপর কি হবে, প্রতিফলনের পর এই দিকে আসছে, এই দিকে তীরচিহ্ন হবে। ওকে, সো এইখানে কি হলো, তাহলে এই দিকে আলো আসার পর এই দিকে প্রতিফলিত হয়ে গেল, সেই কারণে এই দিকে আমরা তীরচিহ্ন দিলাম। এরপরে তীরচিহ্নটা কোথায় দেবো না, এই দিকে আলো যাচ্ছে সেই কারণে এই দিকে তীরচিহ্ন একটা দেব, এবং এইখানে প্রতিফলনের পর ঠিক তার বিপরীত দিকে তীরচিহ্ন দেবো। পুরো এই সিস্টেমগুলো সব আমরা ইরেজার দিয়ে বা রাবার দিয়ে মুছে ডট ডট করে দেব। পুরো সিস্টেমটা এটা কি হয়ে গেল, আমাদের একটা সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়ে গেল। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হলো, প্রতিবিম্বের অবস্থান হবে দর্পণের পেছনে। দর্পণের পেছনে কি তৈরি হবে, প্রতিবিম্ব তৈরি হবে। প্রকৃতি কেমন হবে দেখো, এখানে একটা বিষয় আগেই বলেছিলাম, যদি সৎ হয় তাহলে প্রকৃতি কেমন হবে, অবশীর্ষ। এখানে যেহেতু সমশীর্ষ হচ্ছে তাহলে এটা কি হবে, অসৎ বিম্ব হবে। এটা কি তৈরি হবে, অসৎ বিম্ব তৈরি হবে। এবং শুধু অসৎ বিম্ব নয়, সেটা কেমন হবে না, বিবর্ধিত। সমশীর্ষ, অসৎ বিম্ব মানেই কি হয়, সমশীর্ষ হয়, এবং তার সঙ্গে কী হবে, বস্তুর থেকে বড় বা বিবর্ধিত। ওকে, তো দর্পণ সংক্রান্ত যা যা
চিত্র আমাদের পরীক্ষা আসতে পারে, সবগুলো করে নিলাম। এর মধ্যে দুটো চিত্র সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। কোনটা না, যেখানে বস্তু অসীম থেকে বক্রতা কেন্দ্রের মাঝে থাকে, এটা একটা ইম্পর্ট্যান্ট। আর একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে যেখানে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝখানে থাকে। এই দুটো হচ্ছে আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। থার্ড ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা, ঠিক আছে। এই তিনটে কোশ্চেন জেনারেলি দিয়ে থাকে, এবং এখানে একটা জিনিস শর্ট কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা এখানে বস্তুর অবস্থান এবং প্রকৃতি খুবই ইম্পর্ট্যান্ট, এবং সেটাকে যদি আমরা একটা টেবিলের সাহায্যে মনে রাখতে যাই তাহলে কীভাবে মনে রাখবো দেখো। এই টেবিলটা শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং চিত্রের জন্য। সেটা হচ্ছে বস্তু কোথায় আছে, প্রতিবিম্ব কোথায় হচ্ছে, আর তার অবস্থান কেমন, আর প্রকৃতি কেমন। এইটাকে যদি আমরা একটা এইভাবে টেবিলের সাহায্যে মনে রাখতে যাই তাহলে কি হবে দেখো। 1 নম্বর কি হবে, অসীম। যদি অসীমে হয় প্রতিবিম্ব কোথায় হবে, ফোকাস। দেখো একটা জিনিস বলে রাখতে পারি, এই দুটোকে অবস্থান চেঞ্জ করলে তাদের অবস্থানও চেঞ্জ হয়ে যায়। মানে কি, বস্তুকে যদি ফোকাসে রাখো তাহলে প্রতিবিম্ব কি হবে, অসীম। মানে এই বস্তুকে তুমি যদি এইখানে বসিয়ে দাও তাহলে প্রতিবিম্ব কোথায় চলে যাবে, এইখানে চলে যাবে। ক্লিয়ার? ওকে, চলো কি হচ্ছে দেখো। অবস্থান কেমন হবে, আচ্ছা প্রতিবিম্ব ফোকাসেই তৈরি হবে। আচ্ছা, অবস্থানের তো প্রয়োজন নেই, এটা তো পুরোটাই প্রতিবিম্বের কথাই বলা হচ্ছে। তাহলে এটা আমার প্রকৃতি আর এটা হচ্ছে অবস্থান। এটা অবস্থান, কার অবস্থান, প্রতিবিম্বের অবস্থান। ঠিক আছে, তো ফোকাসে তৈরি হবে। এটা কি হবে, সৎ অবশীর্ষ, আর কেমন হবে, বস্তুর থেকে ছোট। এটা ছোট শুধু হবে না, বস্তুর থেকে ছোট বা খর্বাকৃতি আমরা লিখতে পারি। এটাকে কি লিখতে পারি, খর্বাকৃতি। নেক্সট 2 নম্বর পয়েন্ট দেখো। 2 নম্বর পয়েন্ট কি হচ্ছে, অসীম হলো, অসীমের পরে অসীম থেকে কোথায় তৈরি হচ্ছে, বক্রতা কেন্দ্র ও অসীমের মধ্যে। এটা কি, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝে কোথাও একটা বস্তু থাকবে। তখন কোথায় তৈরি হবে না, ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে। ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে প্রতিবিম্ব তৈরি হবে। সেটা কেমন হবে, সৎ হবে, অবশীর্ষ হবে, এই পুরোটাই এটা একই হবে, সৎ অবশীর্ষ, বস্তু থেকে ছোট। 3 নম্বর, যদি বক্রতা কেন্দ্রেই থাকে, এটা একটা ইম্পর্ট্যান্ট লাইন, বক্রতা কেন্দ্রেই থাকে তখন প্রতিবিম্ব কেমন হবে, বক্রতা কেন্দ্রেই তৈরি হবে, এবং সেটা কেমন হবে, সৎ অবশীর্ষ আর বস্তুর সমান আকৃতির তৈরি হবে। এটাই একটা অবস্থান যেখানে বস্তুর সমান আকৃতির প্রতিবিম্ব তৈরি হবে। 4 নম্বর পয়েন্ট কি হবে, এইবার দেখো বক্রতা মানে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে থাকবে। ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে থাকলে তখন প্রতিবিম্ব কি হবে, তখন প্রতিবিম্ব হবে বক্রতা কেন্দ্রের বাইরে চলে যাবে। এটার মান কি হবে, বক্রতা কেন্দ্রের বাইরে চলে যাবে প্রতিবিম্ব, এবং সেটা কেমন হবে, সৎ হবে, অবশীর্ষ হবে, আর বড় হবে বা বিবর্ধিত। ঠিক আছে, বস্তু থেকে বড় বা বিবর্ধিত। 5 নম্বর পয়েন্ট আমরা কি করতে পারি, বস্তু যদি ফোকাসে থাকে তখন প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, অসীমে তৈরি হবে, এবং এটা কেমন হবে, এটা পুরোটাই সেম হবে, সৎ অবশীর্ষ এবং প্রচুর বিবর্ধিত। 6 নম্বর পয়েন্ট, যদি বস্তু ফোকাসের থেকে বস্তু যদি মেরু ও ফোকাসের মধ্যে থাকে,
তখন প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? দর্পণের পেছনে। দর্পণের পেছনে তৈরি হবে এবং এইখানে কি হবে না অসৎ চলে আসবে আর এইটা সমশীর্ষ হবে আর এটা বিবর্ধিত হবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের টেবিল যেখানে পুরো ইমেজটা আমাদেরকে করতে হবে। ওকে, এছাড়া এই প্রতিফলনের ক্ষেত্রে আর একখানা আমাদের ইম্পর্ট্যান্ট কোশ্চেন থেকে যায়, সেটা আমরা করেই আজকে ক্লাস এন্ড করব। সেটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি কাকে বলে পড়তে পারে? উপাক্ষীয় রশ্মি বলতে কি বোঝায় না, যে সমস্ত রশ্মি মেরুর কাছাকাছি এসে আপতিত হয়। দর্পণের মেরু জানো তোমরা, এটা হয় দর্পণের মেরু। তো এর কাছাকাছি এসে যে সমস্ত রশ্মিগুলো আপতিত হয় সেইগুলোকে আমরা উপাক্ষীয় রশ্মি বলবো। ঠিক আছে, তো আমাদের ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য বা 3 নম্বরের জন্য কোশ্চেন সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক R = 2F প্রমাণ, এইটা আমাদেরকে করতে হবে। এটা কীভাবে করব? এটা করার জন্য আমরা দুটো দর্পণ ইউজ করতে পারি, এক উত্তল দর্পণ ব্যবহার করতে পারি, 2 অবতল দর্পণ ব্যবহার করতে পারি। কিন্তু আমাদের অবতল দর্পণ ব্যবহার করলে আমাদেরকে করতে সুবিধা হবে, প্রমাণ করতে সুবিধা হবে। তো এর জন্য একটা চিত্র ড্র করতে হবে। চিত্রটা খুবই সহজ। কীরকম সেটা? এটা দর্পণ, এটা মেরু, এটা অ্যাক্সিস। কি করব? জাস্ট একটা সমান্তরাল রশ্মি পাঠাবো, সেটা কোথা দিয়ে পাস করবে? ফোকাস দিয়ে পাস করবে। ঠিক আছে, এইভাবে ফোকাস দিয়ে পাস করলো। ফোকাস দিয়ে পাস করার সময় এইটা কি হবে? সি আর এটা হবে এফ। এইটাকে ধরে নাও কিছু একটা এ। এবার দেখো কি হচ্ছে, এই এ বিন্দুকে তুমি যদি এটাকে ডট ডট করে লাইন দিয়ে যোগ করো, যোগ করতে হবে, স্কেল দিয়ে যোগ করবে। যে কোনো একটা লাইন মনে রাখো, সেটা হচ্ছে যে কোনো বক্রতার ওপর তার কেন্দ্র থেকে যদি আমরা যোগ করি সেটা সেখানে লম্ব হয়। যেমন দেখো, এটা আমার বৃত্ত, এর খান থেকে এইটার উপরে প্রত্যেকটা বিন্দুর উপরে এগুলো কি হবে? সব লম্ব হিসেবে কাজ করে। এখানে যদি স্পর্শক টানো তাহলে এটা লম্ব, এখানে স্পর্শক টানলে এটা লম্ব। তার মানে কি বোঝায়? বক্রতা কেন্দ্র থেকে যতগুলো রেখা বক্রতার উপর গিয়ে ছেদ করবে সেগুলো সব ওই বিন্দুর লম্ব। এ বিন্দুর লম্ব কি? এসি। পি বিন্দুর লম্ব কি? পিসি। ওকে, সো এই জন্য এইখানে প্রতিফলনের সূত্র ব্যবহার করতে হবে। প্রতিফলনের সূত্র কি বলছে? আপতিত রশ্মি। আপতিত রশ্মি কোনটা? ধরো আমার এটা এ আর এটা বি। তো এখানে কি হচ্ছে দেখো, আপতিত রশ্মি হচ্ছে এ বি। তো আমরা যদি বিষয়টাকে খুব সিম্পল করে দেখি, খুব সিম্পলভাবে দেখি, তখন এখানে আপতিত রশ্মি কী হবে? সেটা হবে এ বি। আর প্রতিফলিত রশ্মি কী হবে? সেটা হবে বি। এখানে কিছু একটা নাম দিয়ে দেওয়া যাক, সাপোজ ডি। তো এটা হবে বিডি। ঠিক আছে, তো এখন আপতন কোণ কোনটা হবে? আপতন কোণ হবে এ বি সি। এই কোণটা হবে আপতন কোণ। আর প্রতিফলন কোণ কোনটা হবে? সেটা হবে প্রতিফলন কোণ কোনটা না, এইটা লম্বের সঙ্গে যে কোণটা করবে সেটা হচ্ছে আপতন কোণ। সেটা যদি আমার থিটা হয়, এইটা হবে প্রতিফলন কোণ। সেটা কি? সিবিএফ। সিবিএফ, এটা হচ্ছে আমার প্রতিফলন কোণ। সূত্র কি বলছে? দুটোই সমান। তাহলে এটাও কি হবে? এটাও আমার থিটা হবে। এবার একটা জিনিস দেখো, এই রশ্মিটা কি বলেছিলাম? এইটা সমান্তরাল বলেছিলাম। তাহলে এই দুটো সমান্তরাল রশ্মি মাঝখানে কি হচ্ছে? এইটা ছেদক। তাহলে এটা যদি ছেদক হয় তাহলে এই রশ্মি, এই দুটো কোণ কি হবে? একান্তর কোণ হবে। তো সেই কারণে এটাও থিটা হবে। ওকে, সো এইখানে আমরা কি লিখতে পারি যে এটা সমান যদি থিটা হয় তাহলে এটা সমানও কি হবে? থিটা হবে। তো এরপরে কি হচ্ছে দেখো না, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে
একটা ত্রিভুজ নেব। কোন ত্রিভুজ? BCF থেকে পাই কি পাচ্ছি না, BCF থেকে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে এই দুটো কোণ সমান। যখন কোনো ত্রিভুজের এই পাশের দুটো কোণ সমান হয় তার মানে কি এই দুটো বাহু সমান হয়, যেটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলি। তো এইখানে আমরা কি পাচ্ছি না, সি কোণ বা BCF এই কোণটা সমান CBF এই কোণটা সমান থিটা হচ্ছে। অতএব আমরা কি বলে দিতে পারি যে BCF একটি সমদ্বিবাহু BCF একটি কি সমদ্বিবাহু ত্রিভুজ। তো এটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র কি বলছে, এই CF আর BF দুটো কি হবে, সমান হবে। ওকে, তো এইখানে আমরা কি লিখব, এইখানে আমরা লিখব CF সমান BF। ব্যাস হয়ে গেল, হাফটা প্রমাণ আমাদের হয়ে গেল। আর কি একটা জিনিস খেয়াল করে দেখো, এই বিন্দুটা, এই উন্মেষ, এই দর্পণের উন্মেষ যদি ছোট হয় তখন এই দুটো বিন্দুর মাঝখানের ডিস্টেন্স খুবই কম হয়। তো সেই কারণে এই দূরত্ব আর এই দূরত্ব কি হবে, একই হবে। তাহলে এখানে একটা লাইন কি হবে, দর্পণের উন্মেষ ছোট, উন্মেষ কি হবে, ছোট, তখন কি হবে, বি বিন্দু পি এর নিকটে অবস্থিত হবে। তো বি বিন্দু যদি পি এর নিকটে অবস্থিত হয় তাহলে আমরা কি লিখতে পারি না, BF সমান FP এই লাইনটা আমরা লিখতে পারি। তো এই লাইনটা যখন লিখছি তখন এইখানে CP সমান কি লিখব, CF প্লাস FP। তো এটা যখন হচ্ছে তখন এইখানে আমরা কি লিখব না, CF প্লাস FP জায়গাতে আমরা কি বসাতে পারি, BF। আবার একটু আগে কি করেছি, CF আর BF দুটো সমান করেছি, তাহলে এখানে কি করব, দুটো CF বসিয়ে দেবো, CP। এবারে CPকে কি বলছে, এইটাকে বলছে বক্রতা ব্যাসার্ধ, তাহলে এইখানে কি বসাবো, আর এটাকে বসাবো 2F। ওকে, আচ্ছা CF নয়, এইটাকে আমরা PF আকারে বসাতে হবে, এইটাকে আমাদের কি করতে হবে, PF আকারে বসাতে হবে। কেন, কারণ এইটাই আমাদের বক্রতা ব্যাসার্ধ। তো এই ডিস্টেন্স যদি এটার সঙ্গে সমান হয়, এটা যদি এটার সঙ্গে সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে এটার সঙ্গে এটা সমান। তো সেই কারণে এইটাকে একটু মুছে ঠিক করে নিতে হবে। সেটা এইভাবে হবে যে CFকে BF এ ট্রান্সফার করব, BF প্লাস FP, আর BFকে এবার FPতে ট্রান্সফার করব, তাহলে 2FP আসবে। তো দেন R ইকুয়ালস টু 2F, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এটা একটা ইম্পর্টেন্ট প্রমাণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি। তো এখানে আমরা পার্ট 2তে যা যা শিখলাম তার মধ্যে দুখানা কোশ্চেন আসার সম্ভাবনা সবথেকে বেশি। একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে যে কোনো একটা চিত্র। আর সেই চিত্রের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট দুটো বলেছিলাম, একটা হচ্ছে বক্রতা কেন্দ্রের বাইরে বস্তু থাকলে, আর একটা হচ্ছে বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝে বস্তু থাকলে। এছাড়া লাস্টে যেটা আমরা করেছিলাম অসৎ বিম্ব তৈরির ক্ষেত্রে, সেখানেও আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট থাকবে। ইন কেস অফ অবতল, এটা তো পুরোটাই অবতল দর্পণের ক্ষেত্রে করলাম। যদি কেউ উত্তল দর্পণে করতে যায় শুধু চিত্রটা পাল্টাবে। দেখো, উত্তল দর্পণের চিত্র এখনও পর্যন্ত আমরা করিনি। উত্তল দর্পণের চিত্র আঁকতে গেলে একটা এইভাবে অক্ষ টানতে হয়, তার মাঝখানে দর্পণ আঁকতে হয়। তো এইখানে কি হয়, এর ফোকাস এই ডান দিকে থাকে। তো সেই কারণে এইখানে যদি একটা এইরকমভাবে রশ্মি গিয়ে আপতিত হয়, তার চিত্র আঁকার জন্য এইটাকে কি করতে হয়, ডট 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 করে যোগ করে কি করতে হবে, এটা যেহেতু সমান্তরাল রশ্মি আসে তাহলে ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাওয়ার ফলে এইটাকে ডট ডট করে উল্টো দিকে বাড়িয়ে দিতে হয়। ঠিক আছে, উল্টো দিকে বাড়িয়ে দিতে হয়।
দেওয়ার পর এটাকে কি করবে না এইখানে এইটাকে যোগ করতে হয়, ঠিক আছে, এই বিন্দুর সঙ্গে সি একে যোগ করতে হয়। তো এইটা হবে তখন থিটা, এটা যদি থিটা হয় এটা অনুরূপ কোণ হবে, এইটা থিটা হবে। আর যে নামগুলো দেওয়া ছিল সেই নামগুলো যদি আমরা দিই এ বি, ওকে এ বি যদি আমরা নাম দিই, তো তখন এইটা যদি থিটা হয় তাহলে কোনটা থিটা হচ্ছে, এইটা থিটা হবে। এবং এইটা থিটা হলে কোনটা থিটা হবে, দেখো এইখানে দেখো এই কোণ আর এই কোণ বিপ্রতীপ কোণ হয়, তাহলে তখন এই থিটা আর এই থিটা সমান হবে। বাকি পুরো নাম তো একই রয়েছে, ক্যালকুলেশান আমাদের একই হবে, আনসার একই হবে, শুধু চিত্রটা আলাদা হবে। চিত্রটা ভালো করে বুঝে নাও।